মির্জানুল হক, আমি আসছি এটিএন বাংলার টেলিভিশন থেকে। আমি হচ্ছে স্টাফ রিক্রুটার। আমি গতকাল যোগাযোগ করার চেষ্টা করেছিলাম আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, একটা বিশেষ সাক্ষাৎকার জন্য, একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। ভালো আছেন আপনি? স্যার রেডি? ইয়েস, বলি। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। তাকে শুভ সকাল। স্যার, শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই জায়গায় জাতির কারিগর হচ্ছে শিক্ষক। সেই জায়গা থেকে আপনার সাথে আমাদের ইন্টারভিউর বিষয়টি হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং একজন প্রধান শিক্ষকের স্কুলের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আমরা জাতির সামনে তুলে ধরতে পারি। স্যার, আমার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আপনি প্রধান শিক্ষক হিসেবে স্কুলের প্রশাসক এবং শিক্ষক বটে। আপনি স্কুলের প্রশাসক এবং শিক্ষক হিসেবে এই দুইটা দায়িত্ব কীভাবে ব্যালেন্স করেন? আমি যতটুকু পারি আপনাদের চেষ্টা করি। আমাদের এই আগমন প্রস্থানের উপরে সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিই এবং পাঠ কার্যক্রমের উপর আমি গুরুত্ব দিই। যথাসময়ে শিক্ষকরা ক্লাসে যায় কিনা এটা আমি সুনজরে দেখি সবসময়। মাঝে মধ্যে আমি নিজেও ক্লাসে প্রবেশ করি। তারপর কোনো টিচার এরকম আসে না, সমস্যা থাকতে পারে, একজন টিচার মনে কোনো ছুটিতে গেল, এটা আমি মেকআপ করি। এইভাবেই ছাড়াই আর কি। স্টাফের সংকীর্ণতা আছে, স্টাফ কম, 14 জনের মধ্যে একটা সার্জন আছে, সার্জনের মধ্যে আবার একজন বিটিপিটি প্রশিক্ষণে এইভাবেই চলি আর কি। ঠিক আছে স্যার। আমার পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে, স্কুলটা একটা প্রতিষ্ঠান, সেই জায়গা থেকে স্কুলের প্রশাসনিক অফিসার বলা যায় আপনাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে, তো স্কুলের তো বিভিন্ন ধরনের বরাদ্দ আসে, ফান্ড আসে, যেমন আমরা যতটুকু জানি প্রাক প্রাথমিকের জন্য, তারপরে হচ্ছে মেইনটেন্যান্স, খেলাধুলা, বিভিন্ন ধরনের ফান্ড আসে। সেই ফান্ডগুলো আপনি কিভাবে ইউটিলাইজ করেন স্কুলের কাজে লাগান? এটা অডিটটা কিভাবে হয় আমাদের? এটা হলো আমি যেভাবে এটা আমাদের বরাদ্দটার সিস্টেমটা দেওয়া আছে, এই সিস্টেম অনুযায়ী আমি কাজটা করি। যেখানে মনে করেন এই ট্রাকের যে টাকাগুলো আসে, এই টাকাগুলো ট্রাকের শিক্ষার্থীদের জন্যই কিছু নির্দিষ্ট কিছু ইয়ে থাকে, এই সিন্ডুল থাকে, এইগুলো আমি এইভাবে ব্যয় করি। আর স্লিপের জন্য টাকাগুলো যেমন এবছর 35,000 টাকা আসছে, 35,000 টাকা দিয়ে আমি এই যে আসেন এই কাজগুলো করছি, এই কাজগুলো করছি, এই কাজগুলো করছি 25,000 টাকা দেয়। আর কিছু টাকা আছে পরবর্তীতে আরও কাজের, মানে যখন আমাদের চাহিদা থাকবে তখন এই কাজটা আমি করে এটা টাকাটা ফিল আপ করব। ঠিক আছে। আচ্ছা স্যার, একজন শিক্ষক হিসেবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা বিভিন্ন ধরনের আলোচনা, বিভিন্ন ধরনের প্ল্যানিং এবং শিক্ষাবিদ্যা নিয়ে, আপনি বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে কী কী অসঙ্গতি বা কী কী প্রয়োজনীয় বলে মনে করেন? যে অসঙ্গতি তো অনেক। আমাদের দেশে শিক্ষার্থীদের যে চাহিদা, এই চাহিদাটা অনেক চাহিদা আছে। চাহিদা যেমন শিক্ষার্থীদের এই শ্রেণী কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের দক্ষ টিচার, প্রশিক্ষণরত টিচার, এইগুলা হইলে সবচেয়ে ভালো হয় আর কি। আর আমাদের কিছু উপকরণেরও ঘাটতি থাকে মাঝে মধ্যে। এই উপকরণগুলো যদি গভর্নমেন্ট আমাদেরকে সরাসরি হস্তান্তর করে দেয় কিন্তু সুবিধা হয়। আর আমরা যে স্লিপের যে টাকাগুলো, প্ল্যানের যে টাকাগুলো পাই, এই টাকাগুলো আমাদের চাহিদা মতো করলে আমাদের চাহিদা পূরণ হয় না। তখন আমি শিক্ষার্থীর ভিত্তিক যে আমাদের চাহিদাগুলো, এই চাহিদাগুলো একটু হিমশিম পাই, এগুলো ফিল আপ করতে গিয়ে এইগুলো আমাদের এই সিস্টেম আর কি। আমি ক্লিয়ার করি এই কোয়েশনের সাথে একটা সম্পূর্ণভাবে, যে আপনাদের ঊর্ধ্বতন যারা আছে, উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষা যে প্রতিষ্ঠানটা, সেই জায়গা থেকে আপনাদের কোনো মানে খুব বা কোনো ধরনের ইস্যু আছে যে আপনারা আপনাদের মন মতো বা আমাদের যতটুকু প্রয়োজন সহযোগিতা সময়মাফিক, এবং যদি ফাইন্যান্সিয়াল বিষয়টা, যেমন স্লিপের বিষয়টা, দীর্ঘসূত্রিতার বিষয়টা থাকে, সেই জায়গা থেকে আপনাদের ঊর্ধ্বতন অফিসাররা কতটুকু আপনাদের প্রতি সহযোগী থাকে? অবশ্যই সদয় থাকে। তারা সদয় থাকলে আমাদের এটা দীর্ঘসূত্রিতার কাজ। যেমন স্লিপের টাকা ড্র হইলে 2 মাস 3 মাস এভাবেই যায় আর কি। এইগুলো এই খাতগুলো এরকম বরাদ্দ পাই আমরা, ঠিক আছে 7% বরাদ্দ আমরা পাই, বরাদ্দ পাইলেও মানে দীর্ঘ হয়, বরাদ্দটা আমাদের হাতে আসতে দীর্ঘ হয়। এমন কিছু বাধা বিঘ্ন আছে, বাধা বিঘ্ন থাকলে ওইগুলো আমরা কাটতে উঠতে পারি।
শুধু স্কুল পরিচালনা করেন, স্কুলের তো একটা অন্যতম বিষয় হচ্ছে স্থানীয় যারা এলাকা তাদের সহযোগিতা আপনি কেমন পান এবং স্থানীয়দের সহযোগিতা এটা কীভাবে স্কুলকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি প্রত্যাশা? এটা স্থানীয় আমাদের যে অভিভাবক সমাবেশ করি আমরা, মা সমাবেশ করি আমরা, উঠান বৈঠক করি আমরা, যথেষ্ট সহযোগিতা অভিভাবকরা করে। তবে অর্থনৈতিক দিকে যখন যাই, আমাদের স্লিপের প্ল্যান যখন করি, স্লিপের প্ল্যানে কিন্তু উল্লেখ থাকে যে স্থানীয় সহযোগিতা কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে। কিন্তু যখন টাকা পয়সা যখন লেনদেন শুরু করতে চাই, যদি টাকা চাই, কিংবা সভাপতি আছে কিংবা সহসভাপতি আছে কিন্তু কিংবা এসএমসির যে কোনো সদস্যের কিন্তু আমাদের প্রাপ্যতা আছে তাদের কাছে টাকাটা মানে ছাওয়া 500 টাকা দোষী, কিন্তু এই ক্ষেত্রে তারা কৃপণতা করে, এই ক্ষেত্রে দেয় না। আর এমনি শিশু ভর্তির ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা পাই আমরা, এসএমসি সহযোগিতা পাই। যে কোনো কাজে আমরা যদি চাই তাদেরকে, তারা আসে, ডাকলে আসে। একটা শিশু ভর্তির ক্ষেত্রে কিন্তু অন্য কোনো দিকে একটা কাজ যদি হয়, বিদ্যালয়ে যদি শিক্ষার্থীর সঙ্গে এরকম আসে না, পয়লা তাদেরকে যখন ডাকলে আসে, তারা সহযোগিতা করে, সহযোগিতার মনোভাব তারা দেখায়, অনেক দেখায়। স্যার, আপনার সরকারের পাশাপাশি শিক্ষা নিয়ে তো বিভিন্ন ধরনের সংস্থা, ইন্টারন্যাশনাল সংস্থা উপরে কাজ করে। সেই জায়গায় একজন প্রধান শিক্ষক হিসেবে আপনি কীরকম প্রচেষ্টা করেন যে আপনার স্কুলের ডেভেলপমেন্টের জন্য সরকারের পাশে অন্যান্য সংস্থা থেকে বা এই ধরনের সহযোগিতা আপনি পান? অন্যান্য সংস্থা থেকে সহযোগিতা পাওয়ার আমরা তেমন একটা দাবি পোষণ করি না, কারণ আমাদের সরকারের যে পরিচালিত সরকার গভর্নমেন্ট দ্বারা যে পরিচালিত বিদ্যালয়গুলো, আমাদের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো, এগুলো আমাদেরই তো যথেষ্ট আছে ও অনেক ভালো অনুদান দিয়ে। এখন দেখেন বর্তমানে কি সুন্দর বিল্ডিংয়ের সিস্টেম করা হয়েছে, এই 4তলা 5তলা বিল্ডিং দিয়ে আমার স্কুলে একটা বিল্ডিং নিউ সাইজ, খুব সুন্দর একটা সিস্টেম করা বিদ্যালয় হইতেছে। এরপরে সব এনজিওরা যে দেয় না দেয় না, এই কিছুদিন আগে আমার স্কুলে 16টা ব্যাচ দিছে। এরপরে এইরকম এনজিওরা যদি সহযোগিতার হাত তাদের কাছে আমরা হাত পাতি দিই। এই কিছুদিন আগে আবার দিল, ওটা ব্যাগ দিল 18 ছাত্র, 7% দেয় না আর কি, কিছু দেয়। তবে এই দিকে তো আবার সিস্টেম আছে, এনজিওরা মনে করেন এনজিওরা নিজস্ব স্কুল করতেছে, কিন্তু এই দিকটা আবার একটু মানে ভালো করতেছে এই কাজটা। আমাদের যেমন আমার বিদ্যালয় আছে, এই বিদ্যালয়ের প্রাকের যে শিক্ষার্থীগুলা, এই প্রাকের শিক্ষার্থীগুলা এরা নিয়ে কাজ করার চেষ্টা করতেছে। কিন্তু এই দিকে তো আমাদের প্রাইমারি শিক্ষা কিন্তু আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব, কারণ আমার স্কুলে যে জায়গায় 20 জন ছাত্র ভর্তি হওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছি, এই জায়গায় এরা যদি 50% ছাত্র নিয়ে যায়। ভালো করে আবার বিপরীত করে এনজিওর যে স্কুলগুলোর সিস্টেম করতে হবে, এটা আমাদের প্রাইমারি ডিপার্টমেন্টের কিন্তু কিছু প্রতির সম্মুখীন হচ্ছে আমরা। এই হলো আমাদের প্রাইমারি এবং এনজিও ধরো। স্যার, আমাদের তৃণমূল পর্যায়ে যে শিক্ষা প্রাথমিক শিক্ষাগুলো, সেখানে শিক্ষক সংখ্যার বিষয় চলে আসে। সেক্ষেত্রে প্রধান শিক্ষক যে স্কুলগুলোতে মনে করেন শিক্ষক স্বল্পতা বেশি, শূন্যপদ বেশি, সেখানে প্রধান শিক্ষক হিসেবে আপনি স্কুলটাকে কীভাবে মেনটেন করেন? ক্লাস খুব কষ্ট হয়, এটা মেনটেন করতে খুব কষ্ট হয়। যারা আমি বললাম আমার স্কুলের 6টা পোস্টের মধ্যে আমরা সার্জন কর্মরতের মধ্যে 1 জন আবার বিটি যেন আমরা 3 জন শিক্ষককে আমাদের এই 4টা ক্লাস, আমাদের 2 শিফটের স্কুল, প্রাক আছে প্রথম দ্বিতীয়, এই দুইটা। একটা আমার অফিসিয়াল কাজে বাইরে যেতে হয়, আমাদের সদরে যেতে হয়, সদরে গেলে তো মনে করুন 2 জন টিচার হইল, এর মধ্যে তো আবার টিচারের তো মনে করুন কত সমস্যা থাকতে পারে না। একজন টিচার ফ্যাসিলিটি অসুস্থ হয়ে গেল, তখন 1 জন টিচার হইল, আমি গেলাম অফিসিয়াল কাজে, যেটা কম্পালসারি। এই তো খুব হিমশিম কাজ এসে, এই জন্য এইভাবেই মানে কষ্ট করে চলতে হয় আর কি। এরপর আপ্রাণ চেষ্টা করি আমরা ক্লাসটি যাতে মেনটেন করার জন্য আর কি, কষ্ট করি এরকম করি আর কি। তবে খুব কষ্ট হয়, বুঝতে পেরেছি, কারণ এটা খুবই স্বাভাবিক। কারণ এখানে 6 জনের সেখানে টিচার কাজ করা মানে পরিশ্রম শিক্ষার একটা মধ্যে একটা প্রভাবও পড়ে। আচ্ছা স্যার, আমার প্রশ্নটা হচ্ছে শিক্ষকতা তো সামাজিকভাবে খুবই একটা মর্যাদাপূর্ণ এবং
আপনাদের বেতনের যে বিষয়টা, এটা নিয়ে তো আমার বিভিন্ন আন্দোলন আমরা প্রায় সময় দেখি, আপনাদের মধ্যে চলে আসে। তো আপনাদের বেতন এবং আপনাদের ফ্যাসিলিটিস নিয়ে আপনার যে কী অবস্থা? বেতনের যে কথাটা বলছেন, এটা বলে তো আমাদের প্রাইমারি চাকরি যে করি বেতন আর প্রাইমারি চাকরি দিয়ে খাওয়া, এটা তো একদম মানে এটা কোনো স্যাটিসফাইড নেই, কোনো সন্তুষ্টি নেই। যেমন মনে করেন 25 বছর রানিং আমার চাকরি, আমি 30-35 হাজার টাকা বেতন পাই। এই বেতনটা আমার পরিবারের সংকুলন হয় না। অন্যান্য ডিপার্টমেন্টে একটা পিওনের চাকরি করে, তার সঙ্গে তো আমি মানে পাল্লা দিতে পারি না। আর আমাদের প্রাইমারি ডিপার্টমেন্টের বর্তমান যে অবস্থা, এই প্রাইমারি ডিপার্টমেন্ট থাকে, আর আমরা তো ইচ্ছা করলে আমাদের বেতন বৈষম্য দূর করতে পারবো না। আমরা ইচ্ছা করলে বেতন বৈষম্য দূর করার কোনো ক্যাপাসিটি নেই, কোনো সিস্টেম নেই। এখন বর্তমানে প্রাইমারি ডিপার্টমেন্টে মাস্টার ডিগ্রি পাস ভালো কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ভালো লেভেলের ছেলেরা ঢুকতেছে। এদের মন মানসিকতা তো ভালো না, কারণ বেতন কম। এদিকটা আমাদের ডিপার্টমেন্টের একটু মানে সংকীর্ণতা আছে। এটা আসলে দেশের বাস্তবতা, সরকারের চেষ্টা করতে পারছে না। আমাদের বিভিন্ন ক্ষেত্রে পলিটিক্স, সাংগঠনিক কার্যক্রম হিসেবে পেশাজীবী হিসেবে আপনাদের শিক্ষকদের মধ্যে তো শিক্ষক সমিতি আছে প্রায় প্রত্যেক উপজেলা। তো আপনারা শিক্ষক সমিতির কাছ থেকে কোন ধরনের প্রত্যাশা রাখেন এবং শিক্ষক সমিতিগুলো কেমন কাজ করে? শিক্ষক সমিতি এটা তো একটা আলাদা বিষয়। শিক্ষক সমিতি আমাদের যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের সাথে সংশ্লিষ্টতা থাকলেও শিক্ষক সমিতি তো এখন উল্টা পাল্টা। শিক্ষক সমিতি মনে করে যে জায়গায় থাকার কথা, এই জায়গা নাই, আর থাকলে এরা আমাদের ডিপার্টমেন্টের কাজ করে, আমাদের বিল বাউচার এগুলো দেখশন করে, এরপরে বিপদগ্রস্ত হয় না এরকম বিদ্যালয় টিচাররা কাজ করে, আন্তরিকতার সাথে কাজ করে, তারা কাজ করলেও সঠিক প্রভাব হয় যেটা শিক্ষক সমিতির, এটা তো নাই, এটা তো কম। এনা বিভিন্ন ধরনের রাজনীতি ঢুকছে, দলীয়করণ হয়, এই আর কি দেশের অবস্থা। ধন্যবাদ স্যার আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রথম আলো নিউজ রিপোর্টার হিসেবে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি।